ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক এর জন্য তোমাদের একটি প্রবন্ধ আছে, যে প্রবন্ধটির নাম হারিয়ে যাওয়া কালি কলম। এই প্রবন্ধটি কার লেখা? এই প্রবন্ধটি শ্রীপান্থের লেখা। শ্রীপান্থ হচ্ছে একটা ছদ্মনাম, এর আসল নাম কিন্তু নিখিল সরকার। তাহলে যদি প্রশ্ন আসে যে শ্রীপান্থের প্রকৃত নাম কি, তাহলে কি উত্তর হবে? নিখিল সরকার। আর এবার যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে নিখিল সরকারের ছদ্মনাম কি? শ্রীপান্থ। তাহলে নেক্সট কোশ্চেন এটাও আসতে পারে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি কার লেখা? শ্রীপান্থের লেখা। এবার আমরা জানলাম যে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকারের লেখা, তাই না? কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে উত্তর লিখবে কালি কলম ও মন। কালি কলম ও মন নামক কাব্যগ্রন্থ থেকে এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি নেওয়া হয়েছে। হয়েছে? সবাই দিয়েছো, লিখেছো সবাই? কালি কলম ও মন এটা কাব্যগ্রন্থের নাম। দেখো এখানে কি বলছে, বলছে কোথায় বলে, আমাকে একটা কলম দাও। কোথায় বলে, কোথায় বলে, দেখো এখানে প্রথমেই দেওয়া আছে, দেখো প্রথমে দেওয়া আছে কোথায় বলে কালি কলম মন লেখে তিনজন। এটা একটা প্রবাদ, এটা একটা কথা, ঠিক আছে? এখানে বলছে কি কোথায় বলে, তাহলে একটা প্রশ্ন হবে কোথায় বলে, কোথায় কি বলে? তাহলে উত্তর হবে কালি কলম মন লেখে তিনজন। একবার আমি আমার ছাত্রছাত্রীদের গতবার পরীক্ষা নিয়েছিলাম, আর আমি প্রশ্ন দিয়েছি এখান থেকে লাইন তলে কোশ্চেন, লাইন তলে কোশ্চেন দিয়েছি যে লেখে তিনজন, এই লাইনটুকু শুধু দিয়েছি, আর বলেছি এই তিনজন কারা, কে কারা হবে বলো তো? তিনজন কারা? 1 নাম্বার কালি, 2 নাম্বার কলম, আর 3 নাম্বার হচ্ছে মন, ঠিক আছে? অর্থাৎ এইটার মধ্যে বলতে চেয়েছে যে একটা লিখতে গেলে কালিও লাগে, কলমও লাগে, মনও লাগে, তাই না? কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি, তার লাইনটা দেখাও, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। দাগিয়েছ? অর্থাৎ আমি বলতে এই যে দেওয়া আছে শ্রীপান্তের কথা বলা হয়েছে, অর্থাৎ যারা কবিতা লেখে ওদেরকে বলা হয় কবি, যারা গল্প লেখে ওদেরকে বলা হয় লেখক, এবং যারা প্রবন্ধ লেখে ওদেরকে বলা হয় প্রাবন্ধিক। তাহলে এই শ্রীপান্থ এর আগে যখনই আমরা নামটা উচ্চারণ করব তার আগে কিন্তু আমরা প্রাবন্ধিক কথাটা ব্যবহার করব। তো এই প্রাবন্ধিক নিখিল সরকার বা শ্রীপান্থ যেখানে কাজ করত সেই অফিসটা কিসের? আপিসটা কিসের? লেখালেখির আপিস। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। শ্রীপান্থ বলছে আমি যেই অফিসে কাজ করি ওটা নাকি লেখালেখির অফিস। সবাই সবাই ওই অফিসে যতগুলো লোক কাজ করে সবাই লেখে, কিন্তু আফসোস প্রত্যেকটা লোকের কাছে গিয়ে তোমরা যদি জিজ্ঞাসা করো এবং চাও যে একটা কলম দেন, কলম দেন, কারো কাছে পাবে না। প্রাবন্ধিক আমাদেরকে জানাচ্ছে একমাত্র আমি ছাড়া কারো কাছেই কলম নেই, একমাত্র কলম নিয়ে যেত প্রাবন্ধিক নিখিল সরকার। অফিসে, যে অফিসে কাজ করত, বলছে কি যে সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, আর আমি যে অফিসটাতে কাজ করি আমার যে কলিগরা আছে, আমরা একসঙ্গে যে যারা সহপাঠী যারা কাজ করি সবাই দেখছি কি ওদের চোখের সামনে বড় করে একটা কাঁচের পর্দা, আর বলছি কি আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। এখানে কাঁচের পর্দা আর কিবোর্ড, এই কিবোর্ড মানে এই যে কিবোর্ড, বুঝতে পারছো তো? কাঁচের পর্দা মানে কি এটা বুঝতে পারছো? অফিসে কিন্তু প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হর। তাহলে ওই কিবোর্ডটার বা টাইপরাইটারটার বোতামে কি ছাপা রয়েছে? একটি করে হর মানে অক্ষর। অর্থাৎ ও বলতে চাইলো যে কিবোর্ডটার মধ্যে যে একটা করে বোতাম আছে ওই বোতামে একটা করে হর ছাপা আছে, কোনটাতে এ বি সি ডি এক্স ওয়াই এম এন ও পি, এইভাবে কিন্তু ছাপা আছে, বুঝতে পারছো তো সেটা আসলে কি? তাহলে এটা আচ্ছা, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। অর্থাৎ লেখকরা এইভাবে একটু করে এইভাবে টাইপরাইটারটাতে মানে কিবোর্ডটাতে এইভাবে টিপছে আর একটু করে
পর্দার দিকে তাকাচ্ছে এইভাবে। প্রাবন্ধিক বলছে আমি যেই অফিসে কাজ করি একমাত্র আমার কাছেই কলম, বাকি সবাই একটা করে বড় কাচের মতো একটা করে পর্দা, আর পর্দার নিচে টাইপরাইটের মতো একটা কিবোর্ড। সবাই কিবোর্ডটা টাইপ করছে আর পর্দায় তাকাচ্ছে, টাইপ করছে আর পর্দায় তাকাচ্ছে, কিন্তু একমাত্র আমি, যে আমার পকেটে ছিল কলম, আমার কাছে কোনো পর্দা বা কোনো কিবোর্ড বা টাইপরাইটার ওখানে অফিসে কিছু ছিল না, একমাত্র আমার সঙ্গী হিসাবে ছিল সেই কলম, আমি যেই অফিসটাতে কাজ করি। এবার বলছি কি যে লেখকরা, এটা তো আমি বললাম, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। ঠিক তো, আমি যদি কিবোর্ডটাতে আমি যদি এল টিপি, তো অবশ্যই কম্পিউটারে এই স্ক্রিনটাতে পর্দাটাতে এল এ উঠবে, আমি যদি পিটা প্রেস করি তো ওখানে পি এ উঠবে, নাকি টাইপ করা যাকে বলা হয়। এবার বলছি কি পর্দায় আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। ও বলছে যে আমি যা কলম দিয়ে লিখি, আমার যে অন্যান্য কলিগরা, আমার যে বন্ধুরা, ওই যারা ওই অফিসটাতে কাজ করে, ওরা আমাকে এসে বলে, এ অমুক তুই কি রে আগের যুগে পড়ে আসিস, তুই কোনো কলম দিয়ে লিখছিস, দে তুই কি কি কলম দিয়ে লিখছিস দে, আমরা এক করে চট করে আমরা ওটা সেটাকে টাইপ করে দিয়ে দিব। ও বলতে চাইলো যে আমি যা লিখি ওরা আমার লেখাকেও সুন্দর করে টাইপ করে দিয়ে দেয়, তাই না? এবার বলছি কি একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ, কারণ ওই অফিসে একমাত্র কলম থাকে প্রাবন্ধিকের কাছে। প্রাবন্ধিক শ্রীকান্ত আমাদের বলছে আমি যদি কোনোদিন কোনো কারণে অফিসে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ, কারণ আমার কাছে ছাড়া আর অন্য কারো কাছে কলম থাকে না, তাই না? আচ্ছা, এবার বলছি কি যে কলম, কারো সঙ্গে কলম নেই, যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। অর্থাৎ ও বলছে যেদিন আমি কলম নিতে ভুলে যাই, কোনো কারণে আমার কলম দরকার হয়ে গেল, কিন্তু সেদিন ভুলে গেছি, কি কাজ করব, সকলের কাছ থেকে চেয়ে 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 যদিও একটা কলম জুটে, তবে মুখটা শুকনো ভোতা, ঠিক মতো লিখে না, ওইটাতে লিখে আমার সুখ নেই, আরাম নেই। তারপর বলছি যে দায়সারা ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়, অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির আপিস, লেখকের কারখানা। এই লাইনটা হবে বাংলায় একটা কথা চালু ছিল, বাংলায় কি কথা, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, দাগিয়েছ? তাহলে এটা প্রশ্ন কিন্তু হবে, প্রশ্ন হবে কি বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর নেবে কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। বাহ, ঠিক, কালগণে বুঝিবা আজ আমরাও তাই। অর্থাৎ প্রাবন্ধিক ও যখন অফিসে কাজ করত, ও যখন চাকরি পেয়ে গিয়েছিল বা কোনো অফিসে কাজ করত, তখনকার ঘটনার কথা আমাকে বলছে। ঠিক ওই ঘটনাটার আগে ও বলছে, দেখো এদিকে পৃষ্ঠা চলে আসো, 51 নম্বর পেজ, আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার ওচপোড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। প্রাবন্ধিক বলছেন আজ থেকে প্রায় 50-60 বছর আগে তোমরা যদি যারা এই এরকম বাংলার ওচপোড়া গ্রামে জন্মেছে, ওই বুড়িগুলোকে তোমরা একবার জিজ্ঞাসা করো, যে ওদের জিজ্ঞাসা করবে যে কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক, তাহলে ওরা ভালো করে বলে দিবে। কারণ আমি তোমাদের বলছি আজ থেকে প্রায় 50, 100, 150 বছর আগে যাও, তখনকার মানুষরা কলম ব্যবহার করত, এমন এক ধরনের কলম ব্যবহার করত, ওই কলমটাতে কালি ভরতে হতো, কালি। আর কালি যেই পাত্রে যে ভাঁড়াতে রাখতে হয় ওটাকে বলা হয় হচ্ছে দোয়াত। কথা কি বুঝতে পারলাম? তো বলছি কলমের সঙ্গে আমার কি সম্পর্ক, ওই 50-60 বছর আগে যারা জন্মেছে ওদের একবার জিজ্ঞাসা করে দেখো। আমরা কলম তৈরি করতাম, লাইন দেখাও, আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। তারা এখন তো তোমরা রেডিমেড দোকানে গিয়ে 5 টাকা দামের, 10 টাকা দামের, 15 টাকা দামের, 20 টাকা দামের কলম পেয়ে যাচ্ছ, কিন্তু আজ থেকে 50-60 বছর আগে যখন ওরা কলম ব্যবহার করতে চাইতো, কলম বানাতে চাইতো, তো ওরা কি দিয়ে কলম বানাতো? বলছে আমরা রোগা বাঁশের কঞ্চি কাটতাম, আর এই কঞ্চি কেটে আমরা কলম বানাতাম, প্রাবন্ধিক বলছেন। এবার কলম বানাবো বলে স্থির করলাম, আমরা রোগা বাঁশের কঞ্চি কাটলাম, কিন্তু
মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। ওই রোগা বাঁশের কঞ্চিটা ঠিক সাইজ করে টুকরো টুকরো কাটার পর তখন আমি যখন এই মুখটা এইভাবে চিরে দিব, এইভাবে শুরু করব, চিরে দিব, তখন খুব সমস্যা হতো। বাঁশের কঞ্চির কলম তো বড়রা শিখিয়ে দিয়েছিলেন। লাইন দেখাও। বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? উত্তর হবে কলম শুধু সূচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া যায়। শুধু একটা বাঁশের কঞ্চি কাটলাম, এইভাবে টুকরো করলাম, ব্যাস, আর মুখটা শুরু করলাম, হয়ে গেল? শুধু মুখটা সূচলো করলে হবে না, মুখটাকে এমন ভাবে বানাতে হবে যাতে এই দিক দিয়ে যখন আমরা কালি ঢুকাবো যাতে কালিটা গড়িয়ে না পড়ে, তাই না? এটা কে শিখিয়ে দিয়েছিল? বড়রা। এবার বলছি তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে, কোথায় পড়বে? লেখার পাতে। লাইন দেখাবে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। অর্থাৎ প্রাবন্ধিক বলল আজ থেকে ঠিক 50-60 বছর আগে যখন আমাদের কলম প্রয়োজন হতো তখন আমরা কলম বানাতাম। সেই কলমটা বানাতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। আর যখন এখন তোমরা যেমন লিখছো কিসের উপর লিখো? খাতাতে। এখন তোমরা খাতাতে লিখছো, আর যখন আমরা লেখার পাত হিসাবে ব্যবহার করতাম তো তখন আমাদের খাতা ছিল না, তখন আমরা লেখার পাত হিসাবে কলার পাতা ব্যবহার করতাম। কলার পাতায় আমরা লিখতাম। কথা কি বুঝতে পারছো? তাহলে যদি বলে প্রাবন্ধিকরা শৈশবকালে লেখার পাত হিসাবে কি ব্যবহার করতেন? কলা পাতা। এবার হচ্ছে তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কি করতো? হোম টাস্ক। হোম টাস্ক কথা হচ্ছে বাড়ির কাজ। কোন স্কুলের মাস্টার তোমাকে বলে এই কাজটা করে আনিস রে বাড়ি থেকে, এইটা হোমওয়ার্ক থাকলো, হোম টাস্ক থাকলো, বাড়ি থেকে করে নিয়ে আসিস। ঠিক আছে, ওরা বাড়ি থেকে করে নিয়ে আসতো। তো বলছে ওই কলা পাতা যখন আমরা নিয়ে আসতাম সাইজ করে সুন্দর করে কাটতাম, পেজের মতো পৃষ্ঠার মতো কাটতাম, আর ওটাতে আমরা হোম টাস্ক করতাম। বুঝতে পারছো? তাহলে দুইটা প্রশ্ন, উত্তর একটা। যদি বলে প্রাবন্ধিকরা কিসে হোম টাস্ক করতেন? কলা পাতায়। আর যদি বলে প্রাবন্ধিকদের শৈশবে লেখার পাত হিসাবে কি ছিল? কলা পাতা। ওকে, এবার ওই কলা পাতার উপর তো আমরা লিখতাম, এই কলা পাতার উপর আমরা হোম টাস্ক করতাম, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই বলতো এ অমুক যাও তোমরা এটাই হোম টাস্ক করে নিয়ে আসবে। আমরা হোম টাস্ক করতাম, সুন্দর করে কলা পাতাগুলো থাকিয়ে থাক 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 সাজিয়ে ওগুলো বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলের মাস্টারকে দেখানোর জন্য। যে মাস্টারটা হোম টাস্ক দিত, মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। ওই কলা পাতাটা মাস্টার মশাই এবার দেখতো, দেখার পর এইভাবে টান দিত, টান দিয়ে কলা পাতাটা ছাত্রছাত্রীদের ফিরিয়ে দিত। যখন কোনো হোম টেক্সটটা দেখা হয়ে যেত তখন ফেরত দিয়ে দিত। আমরা কি কাজ করতাম? বলছে আমরা ফেরার সময় কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। ওই কলা পাতাটা পুকুরে ফেলে দিয়ে আসতাম। যখন আমরা স্কুল থেকে বাড়ি আসতাম তখন ওই কলা পাতাটা আমরা কোনো পুকুরে ফেলে দিতাম। কেন? বলছে দেখো, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। কারণ যখন আমরা পুকুরে না ফেলে যদি আমরা ডাঙ্গায় বা কোনো জায়গায় বাইরে দিয়ে ফেলে দিই, তাই এক সময় না এক সময় তো গরু ওই কলা পাতাটাতে খেয়ে ফেলতে পারে। আর গরু যদি ওই কলা পাতা খেয়ে ফেলে তাহলে তো অমঙ্গল হবে। কেন অমঙ্গল হবে? কারণ ওই কলা পাতায় পোড়া আছে, ক খ এ বি সি ডি গুলো পোড়া আছে, তাই না? আর ওই পোড়া যুক্ত কলা পাতা যদি গরু খেয়ে ফেলে তাহলে তো ওটা অস্বাভাবিক ব্যাপার, অমঙ্গল হবে, তাই না? অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে কো অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ? পাপ না? একটা গরুকে তুমি যদি অক্ষর খাওয়াও এ বি সি ডি, দেখো যখন গরু খেতে চাইবে ও ও তো গরুর কাছে কি কো অক্ষর গোমাংস, অর্থাৎ গরু কিন্তু অক্ষর জ্ঞানহীন। গরু কখনো চিনে না যে এটা এ না বি না সি। গরু কখনো চিনে না যে এটা ক খ গ না ঘ। গরু কখনো চিনে না এটা 1 2 3 4 না 5। প্রাবন্ধিকরা শৈশবকালে কলা পাতায় হোম টাস্ক করতেন, মাস্টারমশাই ছিঁড়ে দিত, ওটা ফেরার সময় ওরা পুকুরে ফেলে দিতেন, বাইরে ফেলতেন না, কারণ গরু যদি খেয়ে নিত তাহলে অমঙ্গল হতো। গরু তো আর চিনে না যে এটা কলা পাতা, এর মধ্যে লেখা আছে এটা আমি এটা খাবো না, এটা খেয়ে নিলে অমঙ্গল। গরু কি চিনে? গরু যখনই তুমি কলা পাতা ওর খাবার দেখতে পাবো খাবার হিসেবে খেয়ে নিবে। এইভাবে কিন্তু ওরা কলম বানাতো আর লেখার পাত বানাতো। আগেকার যুগের কথা। তোমার যে দাদু আছে, তার যে বাবা আছে, তার যে দাদু আছে, ওদেরকে কি জিজ্ঞাসা করো, যদি কেউ বেঁচে থাকে তাহলে বলতে পারবে, ওরা সুন্দর করে বলে দিবে সত্যিই কিন্তু এই জিনিসগুলি লেখার পাত হিসাবে কলা পাতা, কালি ভরে ভরে কলম ব্যবহার করা হতো।
শিখলাম কলম কিভাবে বানানো হয়, আমরা শিখলাম যে কলা পাতা এবং লেখার পাত হিসেবে তারা কি ব্যবহার করত। এবার বলছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। শুধু কলম নয়, শুধু লেখার পাত নয়, কালিও তৈরি করতাম নিজেরাই। লাইন দেখাও, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে বলতো? আমরা বলতে কে বলেছে এখানে? প্রাবন্ধিক, নিখিল সরকার বা শ্রীপান্থ। এবার দেখো ওরা বলছে কি যে আমরা যে কালি তৈরি করতাম, আর এই কালি তৈরি করতে গিয়ে অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। পেয়েছো? তাহলে প্রাবন্ধিকরা যখন বাড়িতে কালি তৈরি করত, কালি তৈরি করতে গিয়ে প্রাবন্ধিকদের কে সাহায্য করতেন? মা পিসি দিদিরাও সাহায্য করতেন। আর এই কালি তৈরির প্রসঙ্গে প্রাচীনেরা বলতেন, এই লাইন দেখাও, প্রাচীনেরা বলতেন। তাহলে কালি তৈরির প্রসঙ্গে প্রাচীনেরা যে ছড়াটি বলতেন, যে ছন্দটি বলতেন তা লেখো। এর বিভিন্ন টেস্ট পরীক্ষায় কিন্তু আসতে পারে। সেই ছন্দটি কি দাগাবে? ত্রিল ত্রিফলা শিমুল ছালা ছাক দুগ্ধে করি মেলা লৌহ পাত্রে লোহাই ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। পেয়েছো? যখন আমি পরীক্ষায় প্রশ্ন বলবো যে কালি তৈরি প্রসঙ্গে প্রাচীনরা যে প্রবাদ বা ছড়াটি বা ছন্দটি বলতেন তা বলো, তাহলে কিন্তু এই ছন্দটি বলতে হবে, ছড়াটি বলতে হবে। ওকে, ভালো কালি 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 তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। কেউ যদি ভালোভাবে কালি তৈরি করতো তাহলে এই ছন্দটার মতো করে ওরা কিন্তু কালি তৈরি করতো। এর মানে কি আসছে দেখো, আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? লাইন দেখাবে, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। আর প্রাবন্ধিকরা যখন কালি তৈরি করত, ওরা খুব সহজে কালি তৈরি করত। কিভাবে প্রাবন্ধিকরা বাড়িতে কালি তৈরি করত? তাহলে এখান থেকে 5 মার্কের নোট হবে। প্রথম কোশ্চিন 5 মার্কের নোট হবে যে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে যে কালি তৈরির ঘটনাটি আছে তা আলোচনা করো। এটা বলতে পারে বা লাইন তুলে কোশ্চিন দিতে পারে আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, কালি তৈরির পদ্ধতির আলোচনা করো। অথবা এটা বলতে পারে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কালি তৈরি করতে গিয়ে তাদেরকে কে সাহায্য করতেন সেই কালি তৈরির ঘটনাটি লেখো, পদ্ধতিটি লেখো। বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে, তো উত্তরটা জানবে না ওরা কিভাবে কালি তৈরি করতো। চলে আসো, কি বলছে, বাড়ির রান্না হতো কাঠের উনুনে। আমাদের বাড়িতেও এরকম হয়, কাঠের উনুনে রান্না করা হয়। আর তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো, হয় কি না? কাঠের উনুনে কিন্তু কড়াইয়ের তলায় কালি জমবেই। লাউ পাতা দিয়ে, কি দিয়ে? লাউ পাতা দিয়ে তা ঘুষে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। বলছে কি ওই যে কড়াইটা ঘুষে 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 লাউ পাতায় ঘুষে ঘুষে যে কালিটা পড়তো, ওই কালিটা একটা বাটিতে জল রেখে ওই কালিটা জলটাতে আমরা ঢেলে দিতাম। শেষ হয়নি, শেষ হয়নি, আরো আছে। তারপর বলছে কি আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকি ঘষত। এক ধরনের একটা হরতকি, একটা উপাদান, ফল একটা আর কি, ওটা ঘুষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। কখনো কখনো শুধু হরতকি না, ওটার মধ্যে আতপ চাল বেটে ভেজে গুঁড়ো করে আর ওটাতে মেশাতো। কেন মেশাতো? কারণ বলছে সব ভালো করে মেশবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছেঁকা দেওয়া হতো। এবার একটা বাটিতে জল আছে, কালিটা ঢেলে দিল, হরতকি ঘষলো, ওটা দিল, আবার আতপ চাল দিল, সবকিছু দেওয়ার পর সুন্দর করে গুলে 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 বাটিটাতে গুলে 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 এটা কালি হলো নাকি? কিন্তু কালি তৈরি হয়নি। তারপর বলছে কি একটা লোহার খুন্তি আমরা আগুনে গোড়াটা টক 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 করে লাল টস টস করে গরম করলাম, আর গরম করে এনে ওই খন্তের গোড়াটা ওই জলটাতে ছেঁকা দিতাম, ছেঁকা দিতাম, গরম হয়ে যেত। হ্যাঁ, যখন ছেঁকা দিতাম এ বলছে কি অল্প জল তো তাই অনেক সময় টকবক করে ফুটতো ওই জলটা, ঠিক আছে? তারপর নেকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি, তারপর ওই জলটা নেকড়ায় দিয়ে ছেঁকে যেটা দোয়াতে ঢালতাম হয়ে গেল কালি, তাই না? দোয়াত মানে মাটির দোয়াত, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। লাইন তাকাবে, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। আমরা যদি বলতে যাই তাহলে আমরা যে আমাদের লেখালেখি করি বা গল্পটা বলবো সব এইগুলা নিয়েই। তাহলে আমরা কিন্তু জানলাম প্রাবন্ধিকরা কিভাবে কলম তৈরি করতেন, প্রাবন্ধিকরা কিভাবে লেখার পাত হিসাবে কি ব্যবহার করতেন, এবং এটাও জানলাম প্রাবন্ধিকরা কিভাবে কালি তৈরি করতেন, তাই না? এটাও জানলাম। তারপরে দেখো এবার প্রাবন্ধিক নিখিল সরকার
মানে শ্রীপান্থ ও বলছে কি বলছেন, আচ্ছা ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যীশু খ্রিস্টের কথা বলেছে, আমি যদি সেই যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয় আমার জন্ম হতো প্রাচীন মিশরে, ও চাইছে কিন্তু এইগুলা, আমি যদি বাঙালি না হয় হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, ঠিক আছে, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম। নীল নদীর তীর থেকে কি ভেঙে নিয়ে আসতো? নল খাগড়া। বন্য প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, শুধু নল খাগড়া নয়, আর একটা হাড়ও কুড়িয়ে নিতাম, সেই আমার কলম, আর সেটাই হতো আমার কলম। ওকে, এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, এই রোম সাম্রাজ্যের অধীশ্বর হতে যাচ্ছে, জুলিয়াস সিজারের নাম শুনেছ? জুলিয়াস সিজার, ও ছিল রোম সাম্রাজ্যের অধীশ্বর, রাজা ছিল, রোম সাম্রাজ্যের রাজা ছিল জুলিয়াস সিজার। ও বলছে আমি যদি রোম দেশের রাজা হতাম, ঠিক আছে, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড় জোর একটা ব্রঞ্চের শলাকা যার পোশাকি নাম স্টাইলাস। তাহলে এটা লাইন দেখাও, একটা ব্রঞ্চের শলাকা যার পোশাকি নাম স্টাইলাস। তাহলে যদি বলে স্টাইলাস এর পোশাকি নাম, না, ব্রঞ্চের শলাকার পোশাকি নাম কি? স্টাইলাস। স্টাইলাস এর বাংলা নাম কি? ব্রঞ্চের শলাকা। ঠিক আছে, তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। লাইন দেখাবে, সিজার যে কলমকি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রঞ্জের ধারালো শলাকা। দাগিয়েছো? ও বলতে চাইলো সিজার কাসকাকে যে কলমটি দিয়ে আঘাত করেছিল সেই কলমটির নাম কি? স্টাইলাস। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই স্টাইলাস এর অর্থ কি, বাংলা অর্থ কি, বাংলা মানে কি? তাহলে স্টাইলাস এর বাংলা মানে হচ্ছে ব্রঞ্চের ধারালো শলাকা। এবার যদি বলে সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল সেই কলমটির নাম কি? স্টাইলাস। ওকে, আচ্ছা, তাহলে স্টাইলাস হলো ইংরেজি নাম, বাংলা নাম হলো ব্রঞ্চের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। লাইন দেখাবে, চীনারা অবশ্য চিরকাল লিখে আসছে কি দিয়ে? তুলিতে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থই শলাকা, তা বাঁশির হোক, নল খাগড়ার হোক, আর পাখির পালক বা ব্রঞ্চের হোক। চীন দেশের কথা বলছে। অর্থাৎ আমরা এখানে বুঝলাম যে, প্রথমে জানলাম যে ওরা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করত, কলা পাতা দিয়ে ওরা লেখার পাত ব্যবহার করত, এবং কালিটা ওরা বাড়িতেই তৈরি করত। ঠিক আছে, এই প্রসঙ্গে প্রাবন্ধিক বিভিন্ন ওর মনে ইচ্ছা বলছে আমি যদি জুলিয়াস সিজার হতাম, আমি যদি ভারতে জন্ম না হয় মিশরে জন্ম হতো, আমার যদি যীশু খ্রিস্টের আগে জন্ম হতো, ও এগুলো চাইছে। এবার চলে আসো এখনকার ঘটনা, এখন আমরা যে পড়ছি, এখনকার ইদানিং এ কি হয় বলছি, এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। হ্যাঁ, আজকাল যুগে ছাত্রছাত্রীদের তহবিলটাতে বেগের চেনটার মধ্যে তোমাদের দেখো এতগুলো কারো কারো কলম বের হয়, 3 টাকা দামের কলম, 5 টাকা দামের কলম, 6 টাকা দামের কলম, 10 টাকা দামের কলম, 8 টাকা দামের কলম, 12 টাকা দামের কলম, 15 টাকা দামের, বিভিন্ন রকমের কলম তো স্কুলের ছাত্রদের দেখা যায়। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। গ্রামাঞ্চলে কখনো তোমাদের চোখে পড়েছে বাঁশের কঞ্চির কলম তোমরা দেখতে পাও? সব আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। ঠিক আছে, এবারে এই লাইন দেখাবে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। ঠিক আছে, তার যদি বলে সরস্বতী পূজার সময় কোন কলম দেখা যায়? খাগের কলম। আর কাঁচের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না। এখন বলছে খাগের কলম তো হলো, এখন হচ্ছে পালকের কলম। এই আমার দিকে দেখো, পাখির পালক আছে না, ওই পাখির পালকটা সুন্দর করে কলম সাইজ কাটতো, পালকটাতে কালি ভরতো আর সুন্দর করে লিখতো, ওইটা হচ্ছে পালকের কলম। এখন আমরা যদি ইচ্ছা করি যে আমরা পালকের কলম দেখবো, দেখতে পাবে? পালকের কলমও দেখা যায় না। খাগের কলম যদিও দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়, আর বাঁশের কঞ্চির কলম দেখাই যায় না। এ বলছে কি, সেই পালকের কলম আর চোখে পড়ে না, তার ইংরেজি নাম কুইল। কুইল, লাইন দেখাও, তার ইংরেজি নাম কুইল। দেখো, লর্ড কার্জন, লোকটার নাম কি? লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। এই লাইনটা দেখাও, বাবু কুইল ড্রাইভার্স, এটি কে বলতেন?
উত্তর হবে লর্ড কার্জন। আমি যেই লাইনগুলি তোমাদের বলছি সেই লাইনগুলি ভালোভাবে পড়তে হবে, এই লাইনগুলি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এখন পর্যন্ত আমরা দুইটি কলমের নাম জানলাম, যেই দুইটি কলমের বাংলা নাম আছে নাকি। চলে আসো, প্রথমে 1 নাম্বার জানলাম স্টাইলাস। এই স্টাইলাস কলমের বাংলা নাম হচ্ছে ব্রঞ্চের ধারালো শলাকা। আরেকটি নাম জানলাম পালকের কলম, এর ইংরেজি নাম কুইল। পালকের কলম এর ইংরেজি নাম কুইল। আচ্ছা বলো তো কে বলতেন বাবু কুইল ড্রাইভার্স? লর্ড কার্জন, তাই না? তা বলছি কি উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। আমরা ইতিহাসের পাতায় পড়ি স্যার উইলিয়াম জোন্স বা উইলিয়াম কেরি, ওই যে ব্যাপটিস্ট মিশনের সদস্য ছিল, যে এদের ছবিতেও আমরা দেখি যে ওদের সামনে অনেকগুলো পালকের কলম গোজা আছে। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা একটা যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। তাহলে কি এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা যে যন্ত্র বের করেছিলেন ওই যন্ত্রটা কার মতো? পেন্সিল শার্পনারের মতো। কিভাবে যন্ত্রটা দিয়ে কলম তৈরি করা হতো একটু দেখে নিই। তাতে রয়েছে ধারালো ব্লেড, পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। সাহেবরা যে একটা পেন্সিল শার্পনারের মতো যে যন্ত্র বের করেছিল ওটা পালকের কলম পালকটা এইভাবে চাপ দিত, কলম তৈরি হয়ে যেত। সেই উইলিয়াম জোন্সের কথা বলেছি যে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। সেই উইলিয়াম কেরির কথা বলেছি যে উইলিয়াম কেরি ছিল ব্যাপটিস্ট মিশনের, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের সদস্য। ওইটা আমরা ইতিহাসের কথা পড়েছি না ওইখানে। এবার বলছি কি পালকের কলম তো দূরবস্থান, দোয়াত কলম আজ কোথায়? আজকের কথা বলছি। আজকে পালকের কলম, খাগের কলম, স্টাইলাস সব এক এক করে উঠে যাচ্ছে কিনা। কোন কোন অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম। আজকে বিভিন্ন টেবিলে যাও, তোমাদের পড়ার ঘরের টেবিল বা আরো অন্যান্য টেবিলে দেখো টেবিলের উপর একটা কলম টানিয়ে আছে, কলম রাখা আছে, ওটার উপর কলমটা রাখা আছে। কলমটার ব্যবহার মানুষ আর কিছু করে না, কিন্তু সেসব ফাঁকি মাত্র নাকি। আমরা ওই কলমটা টেবিলের উপর সাজিয়ে রাখি সৌন্দর্যের জন্য, কাজে লাগানোর জন্য, ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। তার যাকে বলা হয় বল পেন ওকে বলা হয় ডট পেন। এই যে বল পেন আর ডট পেন জানো, এই যে আমার হাতে যে কলমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বল পেন বা ডট পেন। অর্থাৎ এই কলমের মুখটাতে দেখো এখানে যে লিখো তোমরা, এখানে একটা ছোট্ট বল আছে, বলটা ঘুরে আর ওইটা দিয়ে কালিটা বের হয়ে লেখে। বুঝতে পারছো কথাটা? এবার যে কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি করা। এক সাংবাদিক খবরের কাগজে লিখেছে কলকাতায় তোমরা যদি যাও প্রত্যেকটা রাস্তায় ফেরিওয়ালা, এই দাদা, এই কমলাবু কমলা ভাই দাদা চললেন, এই দাদা চা 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 এগুলো বিক্রি করে না, ফেরিওয়ালা গুলা বিক্রি করে না। তো এরকম যতগুলো ফেরিওয়ালা আছে ওই ফেরিওয়ালার মধ্যে প্রতি 3 জনের মধ্যে একজনের ব্যবসায়ী হচ্ছে কলম বিক্রি করা। বুঝতে পারছো? এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়, সস্তার চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। লাইন দেখাও, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। পণ্ডিত, যারা পণ্ডিত দেখবে, বিশেষ করে বিভিন্ন সাধু পণ্ডিত যারা দেখবে ওদের এইখানে একটা কলম এভাবে রাখে, কলম রাখে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার বলছি কি দার্শনিক তাকেই বলি, লাইন দেখাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লাইনটা দেখাবে। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। তাহলে পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসতে পারে যে দার্শনিক তাকেই বলি, দার্শনিক কাকে বলে? তাহলে উত্তর লিখবে যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, তাকে দার্শনিক বলে। কিন্তু এই প্রশ্নটা এইভাবে আসলো না, পরীক্ষা এইভাবে দিল এমসিকিউ, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে কি বলা হয়? অপশন প্রাবন্ধিক, লেখক, দার্শনিক না সাহিত্যিক? দার্শনিক, এইভাবে হবে। ঠিক আছে, এবার প্রাবন্ধিক তোমার হচ্ছে শ্রীকান্ত নিখিল সরকার এই কলম প্রসঙ্গে আমাদের আরো একটি গল্প শোনাচ্ছেন, সেটা শুনো। বলছে ছেলেবেলায় দেখাবে, ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিল যে যার কলম ছিল পায়ের মোজায় গোজা। এরকম পায়ের মোজায় কলমটা গোজা ছিল। আজকাল কোন কোন অতি আধুনিক ছেলেকে দেখি যাদের বুক পকেটে নয়
কাদের ছোট্ট পকেটে সাজানো কলম। আজকাল যুগে কিছু ছেলে দেখা যায় কলম রাখার জায়গা সাধারণত এইখানে, কিন্তু আজকাল যুগে ছাত্রছাত্রীরা কিছু কিছু মডার্ন ছেলে আছে কলম বুক পকেটে রাখে না, এখানে রাখে না, এই কলম স্টাইল দিয়ে এখানে রাখবে, হয় এখানে বা এখানে কোনো একটা ফিতা দিতে আছে, এখানে কলমটা লাগাই দিল, বা এখানে এই কলারটা কলমটা এইভাবে রাখা দিল স্টাইল, এই যে এরকম করে এই যে এই কলমটা আছে না এইভাবে ঢুকাই দিল। আজকাল যুগের ছাত্রছাত্রী দেখা যায়। ওই যেরকম ও দেখেছিল একজন দারোগা বাবু, ওর পায়ের মোজার নিচে মোজায় গোজা ছিল কলম। এবার দেখো শুধু ওইটা নয়, ছেলেদের কথা কেন বলছো, মেয়েদের কথাও আসছে। দেখো কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, কোনো মেয়ে চুলে কলম রাখে, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে বলছেন, ও দিদি আপনার খোপায় যে কলম, ও দিদি আপনার খোপায় যে কলম। তার মানে কি আজকাল যুগে কোনো মহিলা মনে হয় খুব তাড়াহুড়া করেছে, তাড়াহুড়া করার পরে কষ্ট করে তাড়াহুড়া করে কোথায় যাবে, কষ্ট করে খোপা তৈরি করছে, খোপা করে আর বেড ক্লিপ যে লাগাবে আর পায় না, তখন কি দেখছে কলমটা নিয়ে ধ্যাক করে বেড ক্লিপ রেখে কলমটা লাগাই দিল এইভাবে। এবার বেড ক্লিপ না পেয়ে, না কি বলে এটাকে, ক্লিপ না কি বলে, না ক্লিপ পেয়ে কাঁকড়া এইভাবে কলমটা লাগাই দিল, কলমটা লাগাই দিয়ে আবার চলে গেল ওর কাজে। কিন্তু বাইরে মানুষ তো দেখতে পাবে, ওই মহিলাটা মনে করছে আমি ক্লিপ লাগাইছি, কাঁকড়া লাগাইছি, কিন্তু ও তো কলম লাগাইছে, ও চলে গেছে। পিছন থেকে একজন ওকে বলছে, ওই মহিলাটাকে বলছে, ও দিদি আপনার খোপায় যে কলম। কথা কি বুঝতে পারছো? তার মানে শুধু ছেলেগুলা যে এরকম বিভিন্ন জায়গায় কলম রাখে এটা না, মেয়েরাও কলমটা কিভাবে ব্যবহার করে দেখো। তাহলে আজকে কলমের ব্যবহার কিভাবে হচ্ছে বুঝতে পারছো? নেক্সট আমরা একটু এগিয়ে যাই, তারপর কি বলছেন, বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। কিন্তু আজকে একের পর এক করে কলম বিস্ফোরণ হয়ে যাচ্ছে। কেন? কারণ এই কবিতাটা, এই প্রবন্ধটা প্রথম থেকে এখন পর্যন্ত আমরা অনেক কলমের নাম জানলাম। যেমন চলে আসো 1 নাম্বার বাঁশের কঞ্চির কলম, 2 নাম্বার স্টাইলাস, 3 নাম্বার খাগের কলম, 4 নাম্বার হচ্ছে পালকের কলম। এই 4 ধরনের কলমের নাম আমরা জানলাম। আর একটা ডট পেন বা বল পেন, 5 ধরনের কলমের নাম জানলাম। কিন্তু ধীরে ধীরে যুগ যতই আধুনিক যুগের দিকে এগোচ্ছে বা যুগটা যতই পরিবর্তন হচ্ছে, কলমের ব্যবহার কিভাবে কমে যাচ্ছে বা বাড়ছে, বা আগের কলমগুলা কিভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে, বিস্ফোরণ হয়ে যাচ্ছে কিনা দেখো। এক সময় বলা হতো কলমে কায়েস্ত চিনি, গফেতে রাজপুত। এখন কলম বা গপ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়। অর্থাৎ কলমে কায়েস্ত চিনি, গফেতে রাজপুত। গপ মানে যে গপ, হ্যাঁ, আগেকার যুগে কেউ যদি রাজার ছেলে হতো তো ওকে গপ দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ রাজার ছেলে। ওকে, আচ্ছা বলছি কি, কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এই লাইনগুলো দেখো, ওইগুলো প্রবাদ। ওকে, কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখনকার পেটে কত অক্ষর তা দিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি যে দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা, এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররা এখন আর কলম নিয়ে হাত ছাপাইয়ের খেলা দেখায় না। পকেট মারদের কথা বলেছে। আজকাল যুগে তোমরা স্কুলে ক্লাস করছো, তোমাদের ব্যাগে কিন্তু 10 টাকা, 15 টাকা, 100 টাকা, 200 টাকা কারো কাছে থাকে। দেখবে অনেক কোনো ছাত্রছাত্রী এসে ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে যায়। কিন্তু কোনোদিন শুনেছ যে অমুক আমার আজকে ব্যাগ থেকে একটা কলম হারিয়ে গেছে? কলমটা আজকে এতই সস্তা, পকেট মাররা পর্যন্ত, চোররা পর্যন্ত আর কলম চুরি করে না, হাত ছাপের কাজ করে না কলম। পকেট মার যদি চুরি করে, চোর যদি চুরি করে, এই 3 টাকা আর 5 টাকা দামের জিনিস চুরি করে ওদের কেন অপমান নিবে? চুরি করতে হলে বড় জিনিস তো চুরি করবে, তাই না? কথাটা এরকম না? ওই জন্য বলছে পকেট মাররা পর্যন্ত আজকে আর এই কলম আর চুরি করে না, অর্থাৎ কলম চুরি করার মতো হাত ছাপের কাজ আর করে না। ঠিক আছে, এই লাইনটা মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এই লাইনে দেখাও, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এর মাধ্যমিক এসেছিল, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। তাহলে কলম কাদের কাছে অস্পৃশ্য? উত্তর হবে পকেট মারদের কাছে। কাদের কাছে বলতো? প্রশ্নটা হবে কলম কাদের কাছে অস্পৃশ্য? উত্তর হবে পকেট মারদের কাছে, তাই না? এবার দেখো, পণ্ডিতরা বলেন, আগের পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। আমরা যে কলমটা ব্যবহার করছি এইটা হচ্ছে ফাউন্টেন পেন। কলমের জগতে, কলমের দুনিয়ায়
যেই কলমটা বিপ্লব ঘটিয়েছিল সেই কলমটার নাম হচ্ছে ফাউন্টেন পেন। কেমন ফাউন্টেন পেন কিভাবে বিপ্লব ঘটিয়েছিল দেখা যাক। কি বলছে, এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। তাহলে আমরা পেয়ে গেলাম বাংলা নাম এবং ইংরেজি নাম। ফাউন্টেন পেন হচ্ছে ইংরেজি নাম, বাংলা নাম হচ্ছে ঝর্ণা কলম। যেমন আমার দিকে দেখো, যেমন আমরা জেনেছিলাম স্টাইলাস হচ্ছে ইংরেজি নাম, এর বাংলা নাম হচ্ছে ব্রঞ্চের ধারালো শলাকা। 2 নাম্বার, পালকের কলম হচ্ছে বাংলা নাম, এর ইংরেজি নাম হচ্ছে কুইল। 3 নাম্বার, আমরা জানলাম ফাউন্টেন পেন এর ইংরেজি নাম হচ্ছে ঝর্ণা কলম, তাই না? এর ফাউন্টেন পেন ইংরেজি নাম, এর বাংলা নাম হচ্ছে ঝর্ণা কলম। আর এই ঝর্ণা কলম এর কি বলছে, নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। অর্থাৎ ফাউন্টেন পেনের বাংলা নাম যে ঝর্ণা কলম, এই নামটা কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। এবার চলে আসো ঘটনা, ফাউন্টেন পেন নিয়ে ঘটনা। দেখো, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম, লাইন দেখাও, লুইস এডসন ওয়াটারম্যান। লুইস এডসন ওয়াটারম্যান। আর এই ওয়াটারম্যান লোকটাই ফাউন্টেন পেন আবিষ্কার করেছিল। প্রথমেই কিন্তু আগে ফাউন্টেন পেন ছিল না, আগে কিন্তু ছিল যে এরকম ধরনের স্বাভাবিক কলম, যে কলম গুলাতে কালি ভরে 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 লিখতে হতো, দোয়াত থেকে কালি ভরে 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 লিখতে হতো। কিন্তু এমন এক ব্যক্তি, যে ব্যক্তিটা ফাউন্টেন পেন আবিষ্কার করলেন, ওর নাম হচ্ছে লুইস এডসন ওয়াটারম্যান। আমার প্রশ্ন, তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করলেন কেন? ঘটনা শুনবে? ঘটনা শুনবে? ওই লুইস এডসন ওয়াটারম্যানের ঘটনা শুনবে? চলে আসো, ঘটনা কি, তিনি কেন ফাউন্টেন পেন আবিষ্কার করলেন, সেই ফাউন্টেন পেন আবিষ্কারের কাহিনীটা কি, চলে আসো। সেকালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। এই লুইস এডসন ওয়াটারম্যান একদিন, আগেকার যুগে যেটা চলতো, একদিন দোয়াত আর কালি আর কলম নিয়ে ব্যবসা করতে বের হতো। কথা কি বুঝতে পারছো? ব্যবসা করতে বের হতো। একবার গিয়েছেন আর একজন ব্যক্তির সঙ্গে চুক্তিপত্র সই করতে। একদিন ওই লুইস এডসন ওয়াটারম্যান ব্যবসার কাজে ও কিন্তু কালি দোয়াত কলম নিয়ে একটা চুক্তিপত্র, আমরা যেরকম যেটা বলি না যে আমরা একটা চুক্তিনামা লিখি না, দলিল লিখি না, কোনো দলিল লিখি না, ওরকম চুক্তিপত্র, একদম দলিল, একদম অরিজিনাল। দলিল মানে কি, খুব মূল্যবান জিনিস এটা। তো চুক্তিপত্র সই করতে গেছে কালি দোয়াত আর কলম নিয়ে। কে? লুইস এডসন ওয়াটারম্যান, অন্য একটা ব্যবসায়ীর সঙ্গে। এবার চুক্তিপত্র হয়েছে, দলিলটা কিছুটা লেখা হয়েছে, এমন সময়ে দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। যেই কাগজটাতে চুক্তিটা লিখছিল, লিখতে লিখতে কলম দিয়ে লিখছে, এবার কালি ভরছে আর কোনটা দিয়ে লিখছে, লিখতে 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 অর্ধেক হয়েছে। চট করে ওই দলিলটার উপর, ওই কাগজটার উপর দোয়াতটা উল্টে যায়। যদি দোয়াতটা উল্টে যায় তাহলে ওই কাগজটা কি আর কোনো মূল্য থাকবে? ওটা তার লেখা যাবে না, ওটাতে নেওয়া যাবে না আর। এ বলছে কি, পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। যেহেতু দোয়াতের কালিটা উল্টে গেছে, তো কালি তো লাগতে পারে। ওই চুক্তিপত্রটা লেখাটা বাদ দিয়ে লুইস এডসন ওয়াটারম্যান তিনি আবার কালি আনতে গেলেন। আমার কথা বুঝতে পারছো? কালি আনতে গেলেন। এবার কালি যে আনতে গেলেন, ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী শৈশাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে নিয়ে চলে গেছেন। আর কালিটা নিয়ে এসে জানতে পারছে যে অন্য একটা লোক ওই চুক্তিটা, যেই চুক্তিটা লুইস এডসন ওয়াটারম্যান পাওয়ার কথা ছিল, ওই চুক্তিটা লুইস এডসন ওয়াটারম্যান না পেয়ে অন্য একটা লোক সই করে নিয়ে চলে গেছে। বলো তো এটা রাগ হবে কিনা? তাহলে কি কারণে লুইস এডসন ওয়াটারম্যান চুক্তিপত্রটা পেল না? কারণটা তো এটাই যে ওই দোয়াতটা আনতে গিয়েছিল, দোয়াতটা উল্টে গেল। ওর কিন্তু এই দোয়াত আর কালের উপর কিন্তু পুরাই মানে ক্রোধ চলে আসলো, রাগ চলে আসলো। সালারে এই দোয়াতের জন্যই, এই কালির জন্যই আজকে আমি চুক্তিপত্রটা পেলাম না। তখন বলছে কি, ফলে কিন্তু তিনি বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। তাই তিনি বিমর্ষ হয়েছিলেন। কেন বিমর্ষ হয়ে গেছিলেন? কারণ তিনি ওই চুক্তিপত্রটা পাইনি, ওই কালি আর দোয়াতের কারণে পেয়েছিল, ওই কারণে তিনি বিমর্ষ হয়ে গেছিলেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওই ওয়াটারম্যান মানে লুইস এডসন ওয়াটারম্যান এবার মনে মনে প্রতিজ্ঞা করছে কি,
আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন, লাইন দাগাও, জন্ম নিল ফাউন্টেন পেন। আর এইভাবেই তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করলেন। নেক্সট হচ্ছে পেজ নাম্বার 52, শেষের দিকে দেখো, একদম নিচের দিকে দেখো লেখা আছে, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। এই লাইনটা দাগাও, এই লাইনটা তাকিয়ে নাও, তাকিয়েছ? আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। এবার লুইস এডসন ওয়াটারম্যান তিনি তো ফাউন্টেন পেন আবিষ্কার করলেন। ফাউন্টেন পেন যখন দোকানে অ্যাভেলেবেল হয়ে গেল, তখন একদিন শ্রীপান্থ মানে নিখিল সরকার ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল। তো সেখানে ফাউন্টেন পেন কিনতে গিয়ে তার কি কি অভিজ্ঞতা হয়েছিল একটু দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। 1939 খ্রিস্টাব্দের কয়েক বছর পরের ঘটনা, কিন্তু ওই ঘটনার কথা বলা হয়েছে যখন শ্রীপান্থ বা নিখিল সরকার ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল। ভালো করে শুনবে কিন্তু। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। কলকাতার কলেজ স্ট্রিট, স্ট্রিট মানে রাস্তা, কলেজে যাবার একটা রাস্তা, ওই কলেজে যাওয়া কলেজ স্ট্রিটের একটা দোকান আছে, নামি দামি দোকান। ওই দোকানে শ্রীপান্থ একদিন ফাউন্টেন পেন কিনতে গেছে। দোকানি জানতে চান, যখন ওই শ্রীপান্থ ওইখানে গেল, তো দোকানি বলছে, ও দাদা কি কলম নেবেন বলেন। দোকানি জানতে চান কি কলম, কি কলম। ব্যাস ভ্যাপচেকা খেয়ে গেলাম, লাইন দেখাও, ব্যাস ভ্যাপচেকা খেয়ে গেলাম। কে ভ্যাপচেকা খেয়ে গেল বলো তো? শ্রীপান্থ। যখন দোকানি বলল শ্রীপান্তকে, দাদা আপনি তো আমার দোকানে কলম কিনতে আসছেন, বলেন আপনি কোন কলম নেবেন। শ্রীপান্ত কি জানতো যে কোন কোন কলম ও নিতে এসেছে, কোন কোন কলম আছে, জানতো? তো ওই জন্য যেহেতু বলতে পারেনি, ভ্যাপচেকা খেয়ে গেল। তিনি আউড়ে চলেছেন, তিনি এক এক করে বলতেই আছেন। তিনি বলতে, এখানে দোকানদার, আমরা যদি দোকানে গিয়ে একটা কিছু কিনতে যাই, মনে করো সাবান, আমরা গিয়ে বলছি, দাদা একটা মুদিখানা দোকানে গেলাম, দাদা একটা সাবান দেন তো। ও সাবান, দাদা কি সাবান নেবেন বলেন, লাইফ বয়, ডেটল, মার্গো, আর এটা না এটা না এটা না, একে পর পর বলে না কোনটা সাবান নেবেন বলেন। ওরকম ওই দোকানি প্রাবন্ধিককে শোনাচ্ছে, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কি দাম, সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। সঙ্গে সঙ্গে বলছে, এটা কলম নেবেন, এটা দাম এত, এই কলমটা নেবেন, এই কলমটা দাম এত। এইভাবে কিন্তু দোকানিটা বলতেই আছে। কাকে বলছে বলতো? শ্রীপান্থকে। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। এগুলা বলা যখন হয়ে গেল, দোকানদার মানে দোকানিটা শ্রীপান্তর পকেটের অবস্থা বুঝতে পারলো যে নিশ্চয়ই এমন হয় খুব দামি কলম দেবে না। তখন দোকানদার বলছে, তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম, যাও তবে একদম একেবারে সস্তার একটা পাইলট নিয়ে যাও। কলমটার নাম কি? জাপানি কলম, কিন্তু দারুণ। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। যে শ্রীপান্থ, এই যে কলমটা নিয়ে যাও, একেবারে সস্তা জাপানি কলম। এই বলে কলমের মুখটা খুলে কলমটা একটা কাঠ ছিল, কাঠের বোর্ডে ধ্যাপ করে নিক্ষেপ করে দিল, ঠিক আছে, ছুড়ে দিল। মানে ওকে বুঝাতে চাইলো, দেখো কলমটা সস্তা হলেও কলমটা কত মজবুত, তাই না? সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি দিয়ে ছুরি ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গির ঠিক সেরকম। সার্কাসে পিছনে একটা কাঠ আছে, একটা লোক এইভাবে দাঁড়াবে, আর দূর থেকে একটা লোক যে ম্যাজিশিয়ান, যে জাদুঘর, ওইভাবে ছুরিগুলা এইভাবে দাঁড়িয়ে থাকবে, ছুরিগুলা ছট ছট, এখানে 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 ছুরিগুলো এসে এসে পড়ে না, ওটা সার্কাস। ওরকম ভাবে কলমটা ছুড়ে দিল। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। যে লোকটা এখানে দাঁড়িয়ে থাকে, কাঠটা এখানে, ওর কিছু হয়? অক্ষত হয়, মানে কোনো কিছু হয় না ওর। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিপ ঠিক আছে, দেখো যে কলমটা নিক্ষেপ করে দিয়েছিল, ছুড়ে দিয়েছিল, ওই কলমটা টেনে এনে এবার দোকানদার শ্রীপান্তকে বলছে, দাদা দেখেন কত টেকসই, কত মজবুত, কলমের নিপটে ঠিক আছে, কিছুই হয়নি, কাঠটাতে ছুরি মারলাম তবুও।
তাহলে শ্রীকান্ত যখন ওই কলকাতার নামি কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে যখন কিনতে গেল, তো দোকানদার কি কি করলো না করলো বুঝতে পারছো? আচ্ছা, তারপর বলছে কি 2-1 ছত্র লিখিয়ে দেখিয়ে দিলেন। একটু লিখে দেখো কত সুন্দর লিখছে, লিখিও দেখালো। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরছিলাম। এটা পরীক্ষা হবে, প্রশ্ন হবে। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরছিলাম। সেদিন ওই সস্তা কলমটাই আমি নিয়ে আর বাড়ি আসছিলাম। তাহলে ওই জাদু পাইলট বলতে কি এখানে জাপানি কলমটার কথা বলা হয়েছে, তাই না? পরে নামি দামি আরো নানা রকমের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসে গেছে। তারপর অনেক বছর পর নামি দামি আরো বিভিন্ন দামের বিভিন্ন রকমের কলম কিন্তু ফাউন্টেন কলম কিন্তু দোকানে এসে গেছে। কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটটাকে। আমি যে ওই কলকাতার কলেজ স্ট্রিটের এক নামি দোকান থেকে যে জাপানি কলমটা, সস্তার কলম, যে জাপানি কলম নিয়ে আসলাম, ওই কলমটা আমি অনেক দিন বাঁচিয়ে রেখেছিলাম। ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে। ঠিক আছে, অর্থাৎ এই লাইনটা দেখো, ফাউন্টেন পেনের এক বিপদ। ফাউন্টেন পেনের বিপদটা কি জানো? ফাউন্টেন পেনের বিপদ কি? লেখককে নেশাগ্রস্ত করে। যে কোনো লেখক যখন ফাউন্টেন পেন লিখতে ধরে তো নেশায় পরিণত হয়। এত সুন্দরভাবে কলমটা লেখে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ, লাইন দেখাও, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। অর্থাৎ একজন লেখক ছিল যার নাম হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়। ও কিন্তু ফাউন্টেন পেন সংগ্রহ করেছিল। তো শৈলজানন্দ যখন ফাউন্টেন পেন সংগ্রহ করেছিল তখন ওই ফাউন্টেন পেন সংগ্রহ করাটা শ্রীকান্তকে দেখিয়েছিল। তাহলে আমি প্রশ্ন বলবো, এখানে প্রশ্ন হবে ফাউন্টেন পেন সংগ্রহ করেছিলেন এমন একজন ব্যক্তির নাম শৈলজানন্দ মুখোপাধ্যায়। ডজন 2-1 তো হবেই। তাহলে শৈলজানন্দ মুখোপাধ্যায় কত ডজন কলম সংগ্রহ করেছিলেন ফাউন্টেন পেন? কত হবে বলতো? 2-1 ডজন। ঠিক আছে, এটা আসছিল পরীক্ষায় কিন্তু। পার্কার ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, লাইন দেখাও, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে এটা আমি পরীক্ষায় দিব প্রশ্ন, তোমাদের আমি পরীক্ষা নিই এটা দিয়ে দিব। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। এবার একটা একটা করে প্রশ্ন শোনো। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশা? নেশাটি কি? উত্তরটা হবে ফাউন্টেন পেন সংগ্রহ করা। ঠিক আছে, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, বক্তাকে বা আমি কে? এটা উত্তর হবে কে বলতো? এই যে শৈলজানন্দ। ওকে, আচ্ছা, শরৎদাকে, শরৎদা, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, এই শরৎদাটাকে বলে দিয়েছি, হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে যদি বলে শৈলজানন্দ কার কাছ থেকে ফাউন্টেন পেন সংগ্রহ করার নেশা পেয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই লাইনটা দেখো, এটা পরীক্ষা দিয়েছিলাম, এসেছিল এটা। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, একদম স্টার দিয়ে দিবে। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। কার কার ফাউন্টেন পেনের নেশা ছিল? তারও বলতে এখানে কার কথা বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফাউন্টেন পেন সংগ্রহ করেছিল এমন দুজন ব্যক্তির নাম, তো একটা তো শৈলজানন্দ মুখোপাধ্যায় আর একটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বুঝতে পারলে তো? এবার বলছি কি, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। আদিতে মানে আগে ফাউন্টেন পেনের নাম কি ছিল? এই লাইনটা দেখাও। ঠিক আছে, ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। আর ওই আগে কিন্তু ফাউন্টেন পেন ছিল, কিন্তু ওই ফাউন্টেন পেন ওর নাম ছিল না, ওর নাম ছিল রিজার্ভার পেন। কিন্তু ওই লুইস এডসন ওয়াটারম্যান ওটাকে নানান ধরনের প্রযুক্তি করে উন্নত করে ওই কলমটার নাম দিয়েছিলেন হচ্ছে ফাউন্টেন পেন, আমাদের ঝর্ণা কলম। তাহলে ফাউন্টেন পেনের বাংলা মানে কি? না, উত্তর হবে ঝর্ণা কলম। ওকে, আর এই ফাউন্টেন পেনের বাংলা মানে যে ঝর্ণা কলম, এই নামটা কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। ও বলছে আমি ছিলাম কালি কলমের ভক্ত, কালি ভরিয়ে ভরিয়ে কলম লিখতে হতো, এগুলো আমি খুব ভক্ত ছিলাম। কিন্তু যখন আমি হাই স্কুলে উঠলাম,
হাই স্কুলে ভর্তি হলাম তখন আমি হচ্ছে বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়ে দিই, মানে ওইটা আমি আর ব্যবহার করি না হাই স্কুলে উঠার পর। কালি বানানো তো বন্ধ তখন, তারপরে হাই স্কুলে যখন ভর্তি হলাম কালি বানানো বন্ধ হয়ে গেল, কারণ ফাউন্টেন পেন এসে গেছে। ওই পেনটাতে তো কালি ভরিয়ে ভরিয়ে ভরে লিখতে হয় না, কালিটাও চলে গেল। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালির ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। কাঁচের দোয়াতে ট্যাবলেট করে কিন্তু ওরা কালি বানাতো কি দিয়ে? ট্যাবলেট বা বড়ি দিয়ে। লাল নীল দু রকম বড়ি পাওয়া যেত। তাহলে ওই বড়িগুলির রং কত কি কি ছিল? এটা দেখাও, লাইনটা দেখাও। তাহলে ওই যে বড়িগুলি দিয়ে ওরা কালি তৈরি করতো, তো ওই বড়িগুলির রং কি ছিল? লাল আর নীল। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে ও বোতলে। যদিও আমরা কালি তৈরি করতাম কিন্তু তখনও বোতলে করে দোয়াতে করে কালি দোকানে কিনতে পাওয়া যেত। তাদের বাহারি সব নাম, এই যে কালিগুলা যে কিনতে পাওয়া যেত দোয়াতে, এবং ওই কালিগুলার নাম কি? কাজল কালি, সুলেখা ইত্যাদি। এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? ওই কালিগুলার নাম কি কি নামে পাওয়া যেত। বিদেশি কালিও পাওয়া যেত, বিদেশিতে বুঝতে পারছো, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। একমাত্র বিদেশি কালি পাওয়া যেত ওটা ফাউন্টেন পেনের জন্য, ঠিক আছে? নিপ এবং হ্যান্ডেলও ছিল রকমারি। নিপ কথা হতো যে এই যে কলমের মুখটা, হ্যান্ডেল এটা, ওকে, বিভিন্ন ধরনের পাওয়া যায়। এখনো তো নিপ আর পেজ ওয়ালা কলম আছে না, এখানে এখানে একটা পেজ আছে না, এই যেটা নিপ, এটা আমরা একটা নিপ আর এটা আছে হ্যান্ডেল, এরকম কলম আছে না, বিভিন্ন ধরনের পাওয়া যেত। হচ্ছে সুচলো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিপ, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়, যেসব গরু সিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হতো। তাহলে কিন্তু আগের সময় বিদেশে এক ধরনের নিপ তৈরি হতো। নিপ, এই যে কলমের মুখটা সামনে আছে না, এটা নিপ তৈরি হতো। তো ওই নিপটা কি দিয়ে তৈরি হতো? হয় গরুর সিং দিয়ে, না হয় কচ্ছপের খোল দিয়ে তৈরি হতো। খুবই টেকসই, ওগুলো দিয়ে তৈরি হতো, দারুণ টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। যারা পালকের কলম ব্যবহার করতো ওটা লিখতে লিখতে তাড়াতাড়ি ভোতা হয়ে যেত, কিন্তু ওই নিপ দিয়ে তৈরি করলে কলম কখনো ভোতা হতো না, টেকসই হতো ভালো। কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে, লাইন দেখাও। সিংহের নিবের মুখে বসানো হতো কি? বসানো হতো হিরে। এটা কিন্তু শর্ট প্রশ্ন আসে। ফাউন্টেন পেনের প্লাটিনাম সোনা এইসব দিয়ে মুড়ে তাকে আরো দামি আরো পোক্ত করে তোলা হতো। ফাউন্টেন পেন যেভাবে ফাউন্টেন পেন বানা হতো, ওকে প্লাটিনাম সোনা এইভাবে মানে একটু চকচক করা হতো, মুড়ে মুড়ে ডিজাইন ডিজাইন করে আরো দামি করা হতো, আরো শক্ত করা হতো। কোন কলমকে বলতো? ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। আজকে এগুলা কিছু দেখতে পাবে তোমরা? ধীরে 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 দেখো কলম আবিষ্কার হলো, কলম ব্যবহার হলো, আবার কলমটা উধাও হয়ে গেল সবকিছু। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব, কালির আধার ব্লটিং পেপার সব। এক সময় লেখা শুকনো হতো হতো বালি দিয়ে, এটা দাও, এক সময় লেখা শুকনো হতো কি দিয়ে? বালি দিয়ে, পরে ব্লটিং পেপার দিয়ে। সব মিলিয়ে রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। মাধ্যমিকে 5 মার্কের নোট এসেছিল এটা। সব মিলিয়ে মানে সব কালি কলম যা নিপ টিপ প্লাটিনাম সোনা সব কিছু নিয়ে হতো, সব মিলিয়ে রীতিমতো লেখালেখি, রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে এই লাইনটা কিন্তু প্রশ্নটা তোমাদের ভালোভাবে পড়তে হবে, ওকে? আচ্ছা, আরেকটু পড়াই নাকি? আরেকটু পড়াই। দেখো এবার এতক্ষণ পর্যন্ত আমরা কালি শোনো, কালি 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 পড়লাম, তারপর পড়লাম কলম 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 পড়লাম, তারপর পড়লাম হচ্ছে নিপ 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 পড়লাম। এখন আমরা একটু জানবো দোয়াত। দোয়াত কাকে বলে জানো? কালিটা যেই ভাঁড়ায় যে পাত্রে রাখা হয় সেই ওটা দোয়াত। তো এখন এই লাইনটা দেখাবে, দোয়াত যে কত রকমের হতে পারে, কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। দোয়াত কত রকমের হতে পারে, আমরা এবার বিভিন্ন ধরনের দোয়াতের নাম জানবো, কি কি ধরনের দোয়াত এর নাম আছে। এটা কিন্তু এসিকিউ আসতে পারে পরীক্ষায়, 5 মার্কেরও আসতে পারে, ওকে? দেখো প্রশ্ন কি? কাঁচের দোয়াত, কাঠ গ্লাসের দোয়াত, পোর্সেলিনের দোয়াত, শ্বেত পাথরের দোয়াত, জেডের দোয়াত, পিতলের দোয়াত, ব্রোঞ্জের দোয়াত, ভেড়ার সিংহের দোয়াত, এমনকি সোনারও দোয়াত। কত ধরনের দোয়াত পাওয়া যেত আগে জানো? সব দেখে নাও। গ্রামে, এটাও লাইন দেখাও, গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন। এটা মাধ্যমিকে এসেছিল। গ্রামে
কেউ দুই একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন? এটা প্রশ্ন হবে কিন্তু। ওকে, উত্তর হবে বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। তাহলে প্রশ্নটা কেমন হবে? গ্রামে কেউ দুই একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ দিতেন? তাহলে উত্তর হবে বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। আগেকার যুগে বুড়ো বুড়ি আশীর্বাদ করতো। এবার বলছি কি, সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। এই শুভ ঠাকুরের নিচে আন্ডারলাইন করো। এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিল, হ্যাঁ, ওদের আমি প্রশ্নে বলে শর্ট কোশ্চেনে সাজেশনের মতো দিয়েছিলাম যে এখান থেকে এটা প্রশ্ন হবে যে দোয়াত সংগ্রহ করেছিল এমন একজন বিখ্যাত লেখকের নাম বলো। একদম শুভ ঠাকুর মানেই এইভাবে মনে রাখবে দোয়াত সংগ্রহ। তাহলে উপরে আমরা পড়লাম যে ফাউন্টেন পেন সংগ্রহ করেছিল এমন দুজন ব্যক্তির নাম পড়েছিলাম, শৈলজানন্দ মুখোপাধ্যায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না? আর এইখানে নিচে পড়লাম যে দোয়াত সংগ্রহ করেছিল এমন একজন ব্যক্তির নাম, উত্তর হবে শুভ ঠাকুর। ওকে, আচ্ছা পেজ, চলো নেক্সট পেজে। এবার বলছি 54 পেজ, 54 পেজ বের করো। এবার চলে আসো, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোন কোন দোয়াতে। সাহিত্যের কথা বলা হয়েছে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, ঠিক আছে, এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবদূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা করে গেছেন। এবার ও বলছে, শ্রীকান্ত বলছে আমাদের, যে আমি মনে মনে ভাবি যে আমার আসার আগে যত সব কবি লেখক আছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে নামটা দিয়েছে, মিল্টন, কালিদাস, ভবদূতি দাস, কাশিরাম দাস, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ওরা তো মহান মহান কবি, লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিক, নাট্যকার, ওরা না? ওরা তো হয়েছে। তো ওরা যখন হয়েছে তো ওরা কিছু লিখে হয়েছে। তো ওরা যে লিখতো, ওরাও আবার এরকমই দোয়াত কালি ব্যবহার করে 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 লিখতো। কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ, উত্তর তুলে দাও। আস্তে নড়াবে না, বসো বসো, ওইখানে বসো। বসো, হয়েছে হয়েছে। সব কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক দোয়াত কালি ব্যবহার করে কিন্তু ওরা সাহিত্যিক অমর রচনা করে গেছেন। ঠিক আছে, আচ্ছা এবার বলছি কি, হাই কোথায় গেল সেসব দিন? ওই দিনগুলা কোথায় গেল? আগেকার কথা বলছে, যারা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, ওরা কিভাবে লেখক সাহিত্যিক হয়েছেন, এইসব অমর রচনা করে কালি এবং কলম দিয়ে, কালি দোয়াত কালি দিয়ে। ওকে, এ বলছি কি, এখন ফাউন্টেন পেন, এখন আমরা যে ব্যবহার করছি বল পেন, ডট পেন, ফাউন্টেন পেন, এখনকার এটার যুগ নাকি? এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় যায়, এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিখে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। এখনকার যুগে আমরা ব্যবহার করি ফাউন্টেন পেন, ডট পেন বা বল পেন, বা কিছু কিছু কলম আছে রিফিল ওয়ালা কলম, নাকি রিফিল ভরাতে হয়, রিফিল ভরিয়ে পেজ দিয়ে কোনটা ব্যবহার করতে হয়। কবি বলছে, প্রাবন্ধিক বলছে, না জানি এই রিফিলের যুগটাও কবে শেষ হয়ে যাবে। কি বলছে, ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। এক বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। এস বাপরে, লাইন দেখাও এটা। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। এই যে নিব, কলমের নিবটা আসে না? তাহলে বলতো যে শ্রীকান্ত বা নিখিল সরকার যখন বিদেশি বিজ্ঞাপনে দেখেছিল, ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে যখন দেখেছিল, সেখানে কত রকমের নিবের কথা, 100 নয়, 200 নয়, 300 নয়, 400 নয়, 500 নয়, 600 নয়, 700 রকমের নিব দেখেছিল। ওকে, যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখের জন্য আলাদা আলাদা নিব। ইস, বিদেশিরা কি না পারে! যারা গান গায়, গান লিখে, ওদের জন্য কলমের নিব আলাদা,
যারা বই লেখে ওদের জন্য নিব আলাদা, যারা ছাত্রছাত্রী ওদের জন্য নিব আলাদা, যারা মাস্টার ওদের জন্য নিব আলাদা, যারা আরো অন্য কিছু কাজ করে বাইরের লোক ওদের জন্য নিব আলাদা, যারা আরো অন্য কোনো কাজ করে ওদের জন্য নিব আলাদা, সবারই জন্য আলাদা আলাদা নিব কিন্তু থাকতো। বিদেশিতে 700 রকমের নিব পাওয়া যেত, বিজ্ঞাপনে দেখেছিল। এবার বলছে কি, হ্যাঁ টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থা তাদের হাতে। যন্ত্রযোগ্য সকলের দাবি মেটা তৈরি, হ্যাঁ টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটি লাইন দেখাও, একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। বাপরে, বিদেশিতে সব থেকে বেশি দাম একটা কলমের হয়েছিল, ওই কলমটার দাম ছিল 2500 পাউন্ড। তাহলে এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে সব থেকে দামি কলমটির দাম নাকি, সব থেকে দামি কলমটির দাম কত? উত্তর হবে 2500 পাউন্ড। আমাদের ব্র্যাকেটে বলে দিয়েছে 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। তাহলে এই যে 1 পাউন্ড মানে 75 টাকা, তাহলে 2500 গুণন 75 দিলে কত টাকা ওই কলমটার দাম ছিল, বিদেশিরা কি না পারে। ঠিক আছে, এবার মাধ্যমিকে এসেছিল কিন্তু এটা। সে কলমের সোনার অঙ্গ হীরের হৃদয়, সোনায় গোড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। ওইটার মধ্যে নিশ্চয়ই হীরা টিরা সোনা টোনা বসানো ছিল, দামি বল পয়েন্ট ডট পেন বা বল পেন যুক্ত ওইটার মধ্যে ছিল, ওই কারণেই ওই কলমটার দাম মনে হয় এত বেশি হবে।